আফজাল আল ইমরানের একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, তাই আয়োজন চলছে সেরকমই। আমি বাড়িতে এসে নিজের রুমে চলে যাই। ফ্রেশ হয়ে এসে সোফায় বসে পড়ি। মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে। কেসের শেষ অবধি পৌঁছাতে পারছি না। জানি না সামনে আরো কত সত্য বেরিয়ে আসবে। এদিকে আমার বাড়ির 2 মাসের ভাড়ার শেষ টাইম হয়ে এসেছে। কি করি কিছুই বুঝতে পারছি না। কিছু একটা করতে হবে বলে রুম থেকে বেরিয়ে গেলাম। দেখি বাবা কিছু লোকের সাথে কথা বলছে। আমি পিছনে গিয়ে দাঁড়াই। উনি খেয়াল করে বললেন, আরে রাজ, কিছু বলবে নাকি? আমি বললাম, জি আঙ্কেল, আমার একটা অনুরোধ আছে। বাবা বলল, বলো। আঙ্কেল, আমি তো 2 মাসের জন্য এসেছিলাম, কিন্তু এখন দেখি আমার কাজ এখনো শেষ হয়নি, তাই আমার আরো কিছু সময় লাগবে। তাই বলছিলাম আর কি, আমাকে আর কিছুদিন সময় দিতে হতে পারে। কথাগুলো বিনীত সুরে বললাম। আমার কথা শুনে উনি কিছুটা গভীর হলেন। তারপর ভেবে বললেন, থাকতে পারো, তবে একটা শর্ত আছে। আমি বললাম, বলুন। বাবা বলল, তোমাকে এই বাড়িতে নিজের বাড়ি মনে করে চলতে হবে। আমার মেয়ের বিয়েতে তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। আমি বললাম, আঙ্কেল, আমি তো একটা কাজে এসেছি, তবে আমি চেষ্টা করব। কথাটা বলার পর বাবা একটু হাসলেন। তারপর আমার কাঁধে হাত রেখে বললেন, বাবা বলল, বাবা তুমি যতদিন ইচ্ছে এই বাড়িতে থাকতে পারো। আমি বললাম, ধন্যবাদ আঙ্কেল। বলে আবার উপরের দিকে যাওয়ার সময় পিছন থেকে আমাকে কেউ ডাক দিলেন। বলো, রাজ। ঘুরে দেখি আমার বোনের শ্বশুর মশাই। আমি বললাম, আসসালামু আলাইকুম। ওনার সাথে বেশ কিছুক্ষণ কথা হয়। ওই দিনের সাহায্যের জন্য ধন্যবাদ জানায়। আমাকে আর বাবাকে পুরো ঘটনাটা খুলে বলে। এদিকে কথা বলার মধ্যে আমার একটা ফোন চলে আসে, তাই আমি বেরিয়ে যাই। আমি আমার একটা কাজ করে ফিরতে যাব, ঠিক তখনই ইসি কোথাও যাচ্ছে, তাই ওর পিছু নিলাম আমিও। কিছুটা দূরে যাওয়ার পর ও গাড়ি থেকে নেমে গেল, তাই আমিও নিজের বাইকটা থেকে নেমে গেলাম। হেঁটে হেঁটে ওর পিছু নেই। ইসি 2টো লোকের সাথে কথা বলছে, তাদের দুদিকে পাঠিয়ে দিল আর নিজে এগোচ্ছে সামনের দিকে। লোকগুলো দেখে মনে হচ্ছে পুলিশের লোক, আর তারা আজ কোনো বিশেষ কাজে এখানে এসেছে। জায়গাটা আমার অপরিচিত, তবে আমি ইসির পিছু পিছুই লুকিয়ে লুকিয়ে এগোতে থাকলাম। ইসি লুকিয়ে ভিতরে চলে গেছে, কিন্তু আমি যেতে পারিনি, কারণ এখন ভেতরে গেলে ইসির মুখোমুখি হতে পারি। তাই এখানে দেয়ালের সাথে ঘেঁষে দাঁড়িয়ে আছি। বেশ অনেকক্ষণ হয়ে গেল সে ফিরছে না, তাই একবার সাহস করে উকি দিয়েই ফেললাম। যা দেখলাম তাতে আমার অবস্থা যায়। কি করি, ইসি ভেতরে ধরা পড়ে গেছে। একটা ছেলে সেখানে আছে, যদি অনেকেই আছে, তবে সে এখানকার বস বলে মনে হচ্ছে। তার পোশাক আর স্টাইল দেখে বুঝতে পারলাম। কি করবো ভাবছি, কিন্তু বেশিক্ষণ ভাবার টাইম নেই। যে কোনো সময় ওরা গুলি করে দিতে পারে, তাই গায়ের শার্টটা মুখে পেঁচিয়ে মুখোশ করে নিলাম। আর পেছন থেকে কয়েকজনকে শুট করায় অনেকে নিচে পড়ে যায়। ঘটনা হঠাৎ ঘটায়, কেউ কিছু বুঝতে পারেনি। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর ইসি মাথায় একটা আঘাত পায়, যার কারণে সে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। আর আমার সামনে এখন সেই ছেলেটা, যাকে দেখে আমার বস বলে মনে হচ্ছিল। দুজনের ধস্তাধস্তিতে সে অনেকটাই কাবু হয়ে যায়, শেষ পর্যন্ত মাটিতে লুটিয়ে পড়ে। আমি মার বন্ধ করে সেখান থেকে বেরোনোর আগেই ইসির সাথে থাকা 2জন লোক সেখানে পৌঁছে যায়। ওরা আমায় দেখে ফেলার আগেই আমি সেখান থেকে আমার মুখোশটা ঢেকে চলে আসি। সেখান থেকে বেরিয়ে তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। ইসির খোঁজ নেওয়া হয়নি, এখন ওর খোঁজ নিতে গেলে ধরা পড়ে যাব, তাই আড়ালে থাকাই ভালো। আমি রুমে বসে ল্যাপটপে কাজ করছি, তখনই ফোন আসে। আমি বললাম, হ্যালো। অপর পাশ থেকে বলল, রাফসান চৌধুরীর খোঁজ পেয়েছি। আমি বললাম, গুড, পাঠাও তাড়াতাড়ি। অপর পাশ থেকে বলল, আমি আপনাকে মেল করে পাঠিয়ে দিচ্ছি। ফোনটা কাটার সাথে সাথে ল্যাপটপের মেল বক্সে চেক করলাম, আর যা দেখলাম তাতে আমি পুরোই অবাক। ডিটেলস দেখার আগেই ছবিটা দেখে আমার চোখ ছানা পড়া হয়ে যায়। এই তো সেই ছেলে যাকে আজ মেরে এলাম। বেঁচে আছে কিনা তাও জানি না। নাম রাফসান চৌধুরী, এতদিন আমেরিকায় ছিল। হ্যালো বন্ধুরা, আজ আমি 1xBet নামে একটি অ্যাপ সম্পর্কে বলছি, যেটা সবচেয়ে বিশ্বস্ত। বিখ্যাত পিএসজি ও সিরিয়া এখানে স্পন্সর। এশিয়া কাপ চলছে, এটাই ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুখবর। এখানে সমস্ত ক্রিকেট, ফুটবল ও অন্যান্য সব ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন। স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এছাড়াও এখানে রয়েছে বর্তমানে বিখ্যাত চিকেন রুট ও ক্রাশ গেম সহ বিভিন্ন ধরনের গেম, যেগুলো খেলে রয়েছে খুব সহজে অর্থ জেতার সম্ভাবনা। তোমরা কি নতুন? তাহলে মাত্র 300 দিয়ে তোমরাও এখানে খেলা শুরু করতে পারো। BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ ও অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেক দিন। তবে আমার সাবস্ক্রাইবাররা রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড নোফায়ার ব্যবহার করলে প্রথমবার জিততে পারে 12,000 পর্যন্ত ফ্রি স্পিন। পেটিএম ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতিতে 1 মিনিটে জেতা রাশি নিজের অ্যাকাউন্টে নিতে পারবে। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে অথবা গুগলে 1xBet সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড নোফায়ার ব্যবহার করে রেজিস্ট্রেশন করো এবং বোনাস পাও। বাংলাদেশে ওর কেউ আছে কিনা তাও জানি না। আমি রাজকে আবার ফোন দিলাম। আমি বললাম, হ্যালো রাজ। রাজ বলল, হ্যালো স্যার। আমি বললাম, আচ্ছা ও এখন কোথায় আছে, জানো কিছু? রাজ বলল, হ্যাঁ স্যার,
ছেলেটা হসপিটালে, কেউ ওকে খুব মারধর করেছে। ডাক্তারের সাথে কথা বলে জানতে পারি সে এখন কোমায়। আমি বললাম যাহ। রাজন বলল কি হলো স্যার? আমি বললাম না কিছু না। আচ্ছা তুমি তোমার কাজ করো। বলি ফোনটা কেটে দিলাম। কাজটা কি করলাম? কোমায় পাঠিয়ে দিলাম। এখন কি হবে? ভাবতে ভাবতে রাতটা চলে গেল। সকালে নাস্তার টেবিলে বসে আছি, কিছুক্ষণ পর ইসি আসে। দেখি অনেকটা দুর্বল লাগছে। খাবারের ফাঁকে কয়েকবার আমার দিকে আড়াল চোখে তাকানোর চেষ্টা করছে। চোখাচোখি হয়ে গেলে নামিয়ে নেয় চোখ। যাই হোক, খাওয়া দাওয়া শেষে যে যার যার মতো বেরিয়ে পড়লাম। ইসি মনে হয় যাবে না, গতিবিধি দেখে তাই মনে হলো। যাই হোক, না গেলে থাক, কাল মাথার চোটটা একটু বেশি পেয়েছে। আমি বেরিয়ে পড়লাম গেটের সামনের দিকে। আমি বাইক স্টার্ট দেব, তখনই বাবা এগিয়ে আসে। বলো রাজ, আজ একটু তাড়াতাড়ি ফিরে এসো, আমার একটি কাজ করে দিতে হবে। আমি বললাম আচ্ছা। বাবা বললো ধন্যবাদ বাবা। আমি বললাম আসি। বলি বাইকটা স্টার্ট দিলাম। অফিসে পৌঁছে নিজের কাজে মন দিলাম। তখন ম্যানেজার ডেকে পাঠালো। আমি বললাম স্যার আসবো? ম্যানেজার বললো আয় আয় বস। আমি বসে পড়লাম। ম্যানেজার বলা শুরু করলো, একটা দুর্ঘটনা ঘটে গেছে জানিস? আমি বললাম না তো স্যার। ম্যানেজার বললো এই কয়েকদিন অফিসটা সামনে নিস প্লিজ। আমি বললাম স্যার আমি তো, বলার আগেই থামিয়ে দিল। ম্যানেজার বললো কোনো কিন্তু শুনতে চাই না। আমি বললাম আচ্ছা স্যার। বলেই বেরিয়ে পড়লাম। কেমনটা লাগে একবার ভাবুন। একে তো নিজের কাজ, তার উপর আবার এই অফিসের। বোনের বিয়েতে এখন এক্সট্রা অর্ডিনারিতে দায়িত্ব চাপিয়ে দিল। অফিসের কাজ শেষ করে বাসায় ফিরলাম। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে গেলাম বাবার কাছে। আজ বিকেলে কি একটা কাজ যেন করে দিতে বলেছে, তাই গেলাম। আমি বললাম আঙ্কেল। বাবা বললো আরে রাজ এসো। আমি বললাম কিছু একটা কাজের কথা বলেছিলেন। বাবা বললো ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। শোনো বাবা, রোহানদের বাড়িতে কিছু জিনিস পাঠাতে হবে। আমাদের বাড়ির রীতি অনুযায়ী ভাইকে নিয়ে যেতে হয় বোনের জন্য। আশরাফ তো একটু ব্যস্ত অফিসের কাজে, তাই বলছিলাম আর কি। যাবে বাবা? আমি বললাম আচ্ছা ঠিক আছে। বাবা বললো তাহলে বিকালে তৈরি থেকো কেমন? আমি বললাম আচ্ছা ঠিক আছে। বলেই রুমে চলে এলাম। এসে অগ্নিকে ফোন দিলাম। আমি বললাম অগ্নি আজকে একটু তোমরা সামলে নিও, আমি একটু অন্য কাজে ব্যস্ত থাকবো। অগ্নি বললো ওকে স্যার, আপনি নিশ্চিত থাকুন। আমি বললাম অল দ্য বেস্ট। বলেই ফোনটা কেটে ল্যাপটপে যতটুকু সম্ভব কাজ করার চেষ্টা করলাম। দেখতে দেখতে বিকাল হয়ে গেল, তাই আমি রোহানদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। কিছুক্ষণ গাড়ি চলার পর চৌধুরী বাড়ির সামনে এসে গাড়িটি থামলো। আমার সাথে আরো কয়েকজন এসেছে আমাকে সাহায্য করার উদ্দেশ্যে। সবাইকে দিয়ে সব জিনিসপত্রগুলো ভিতরে পাঠিয়ে দিলাম। তারপর আমি ভিতরে ঢুকলাম। মিসেস চৌধুরী অর্থাৎ রোহানের মা রাবেয়া চৌধুরী এগিয়ে এসে আমাদের আপ্যায়ন করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। আন্টি বললেন এসে এসো, তোমরা বসো এখানে। আমি বললাম আন্টি এত ব্যস্ত হওয়ার কিছু নেই, আসলে আশরাফ ভাই একটু ব্যস্ত থাকার কারণে আমাকে আসতে হয়েছে। আন্টি বলল তাতে কি হয়েছে, একজন আসলেই হলো। তোমরা বসো বলে উনি ভিতরের দিকে গেলেন, আর আমি এদিকে উঠে চারদিকটা একটু ঘুরে দেখলাম। এমন সময় পিছন থেকে কেউ ডাকলো। পিছনে ঘুরে দেখি রোহান। রোহান বলল হাই, আই এম রোহান, আই থিঙ্ক ইউ রাজ। আমি বললাম ইয়েস। বলেই দুজনে হাত মিলিয়ে নিলাম। রোহান বলল আশরাফের মুখ থেকে আপনার কথা শুনেছি, কিছুটা অবাক হলাম। রোহান বলল আরিশফা বলেছিল ওর আরেকজন ভাই ছিল, আদিব ভাইয়া অনেক ছোটবেলায় নাকি হারিয়ে গেছে। আপনি নাকি দেখতে অনেকটা ওনার মতো, ভাইয়ের ছোটবেলার চেহারার সাথে মিলে গেছে। রোহান এক নাগারে কথাগুলো বলে যাচ্ছে, আর আমি শুধু শুনছি। রোহান আরো অনেক কথা বলল, সাথে আমিও টুকটাক বললাম। আমি বললাম আচ্ছা থাক, উঠলাম। রোহান বলল সে কি, আপনারা তো কিছুই নিলেন না। আমি বললাম এখন সময় নেই ভাই, পরে এক সময় এসে পেট পুরে খাবো। বলেই বেরিয়ে এলাম। আর রোহান ওখানেই দাঁড়িয়ে আছে আর আমাদের দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণই আমরা চৌধুরী ম্যানশনে ছিলাম, কিন্তু রৌফ চৌধুরীকে দেখলাম না। হয়তো অফিসের কাজে ব্যস্ত, কিন্তু এখন তো অফিসে থাকার কথা না। যাকগে, এত কিছু ভেবে লাভ নেই। কিছুক্ষণের মধ্যে গাড়ি পৌঁছে গেছে। আমি ভিতরে গিয়ে বাবাকে জানিয়ে দিলাম সব ঠিকঠাক মতো পৌঁছে গেছে। বলেই রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ বসে থাকলাম, কেমন যেন লাগছে মনে হচ্ছে। আমার অবর্তমানে আমার রুমে কেউ প্রবেশ করছিল, কেমন যেন খটকা লাগছে। তখন মনে হলো আজকে রুম তালা দেওয়া হয়নি, কে আসতে পারে বুঝতে পারছি না। কার্ড আর পিস্তলটা আমার সাথেই ছিল, তবে ল্যাপটপটা বাসায় ছিল। তাড়াতাড়ি ল্যাপটপটা অন করে দেখলাম না, তেমন কিছু হয়নি। আর হবেই বা কি করে, অনুমান করে পাসওয়ার্ড দেওয়া কারো সাধ্যের বাইরে, তাই নিশ্চিত হলাম। পুরো বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে। আমি কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। রাফচান চৌধুরীর উপর যেই বা সন্দেহের তীরটা গিয়ে ঠেকেছিল, কিন্তু সে তো এখন কোমায়। কি করি? রোহান চৌধুরীকে সন্দেহ করার কোনো অবকাল পেলাম না। ছেলেটা খুবই অমায়িক আর ভদ্র বলেই মনে হচ্ছে। তাহলে সন্দেহ এখন কাকে করব? রাফসানকে একবার দেখতে হবে,
তখন মারার ধান্দায় দেখতে পাইনি ভালো করে, তাই রাজনকে ফোন দিয়ে হাসপাতালের ঠিকানাটা নিয়ে নিলাম। এখন ঘড়িতে রাত 9টা বাজে, তাই বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়ি হাসপাতালের উদ্দেশ্যে। সেখানে গিয়ে তো আমি অবাক, ইসি আছে এখানে, তবে ছদ্মবেশে। ছদ্মবেশ ধারণ করলেও আমার চিনতে ভুল হয়নি। তার মানে হলো আরসিআর আসল পূর্ণরূপ। রাফসান চৌধুরী এটা ভেবে নিয়েছে, তবে আমার কেন জানি মনে হচ্ছে পিছনে অন্য কেউ আছে। রাফসান কিছুতেই মূল হতে পারে না। এখন ভিতরে যাওয়া ঠিক হবে না, তাই বেরিয়ে আসি। আবারও নিজের ভাগ্যকে গালাগাল করে বাইক নিয়ে সামনে এগোলাম। বাসায় যাব না, তাহলে এখন কোথায় যাব? ভাবতে ভাবতে রাতুলের বাসার সামনে এসে দাঁড়ালাম। কলিং বেল চাপতেই নীরব এসে দরজা খুলে দেয়। নীরব বলল, স্যার আসুন আসুন। আমি বললাম, বাকিরা কোথায়? নীরব বলল, সবাই আছে স্যার, ওরা রুমে কাজ করছে। বসুন স্যার, আমি সবাইকে ডাকছি। আমি বললাম, ডাকতে হবে না, চলো আমি যাচ্ছি। নীরব বলল, ওকে স্যার, বলি গেট লাগাতে চলে গেল। আর আমি ভেতরের দিকে গেলাম, আর আমায় ঢুকতে দেখে 3জন উঠে গেল। আমি বললাম, বসো বসো, কাজ কত দূর? অগ্নি বলল, স্যার আশা করছি খুব তাড়াতাড়ি একটা কুলকিনারা পেয়ে যাব। আয়েশ বলল, স্যার সন্দেহভাজন সবার উপরে সমান তালে চলছে, তবে কাউকে তেমন ভাবে ধরা যাচ্ছে না। এর মানে এই নয় যে সবাই ধোয়া তুলসী পাতা। স্যার অনেকের কাজ যাচাই করা হচ্ছে, আর অনেকের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে কুষাগারে জমা দেওয়া হয়েছে। আমি বললাম, উইল ডান। অগ্নি বলল, স্যার, সন্দেহর তীর এখন রৌফ আর রোহান চৌধুরীর উপর। আমি বললাম, না, আরেকজনও আছে। রাতুল বলল, কে স্যার? আমি বললাম, রাফসান চৌধুরী। নামটা শুনে ওরা অনেকটাই অবাক হয়ে গেল, আমাদের পূর্বের তালিকায় এই নাম নেই। নীরব বলল, রাফসান চৌধুরী কে স্যার? আমি বললাম, বলছি। তারপর আমি পুরো ঘটনা ওদেরকে খুলে বলি। আয়েশ বলল, ওহ গড, তার মানে সে এখন কুমায়। রাতুল বলল, তাহলে স্যার আমাদের কাজটা এখন খুব সহজ হবে। মেন কালপিট এখন কুমায়। আমি বললাম, আমার কেন জানি মনে হচ্ছে এর পেছনে অন্য কেউ আছে। নীরব বলল, কি হতে পারে স্যার? আমি বললাম, সেটাই জানতে হবে আমাদের। এক কাজ করো, রাতুল এবং নীরব কাল তৈরি হয়ে থেকো, আমরা কাল আবার মিশনে যাব। দুজনে বলল, ওকে স্যার। অগ্নি বলল, স্যার আমি যেতে চাই। নীরব বলল, চুপ। অগ্নি বলল, তুই চুপ, তুই বাসায় কাজ কর। আমি বললাম, শান্ত হও, তোমরা আমার কথা শুনো। কাল নীরব আর রাতুল তৈরি থাকবে, আর এরপর যেই মিশনই হবে তখন ইনশাল্লাহ অগ্নি আর আয়েশ যাবে। ওদের কাছে আরো কিছু কথাবার্তা বলে আমি বেরিয়ে পড়লাম। রাত এখন 11:30 বাজে, সবাই এখনো সজাগ, তাই আস্তে আস্তে ভিতরে ঢুকে পড়লাম। সোজা নিজের রুমে চলে এসেছি। ফ্রেশ হয়ে এসে সোফায় বসে পড়েছি। হঠাৎ কার্ডটার কথা মনে হলো। পকেটে হাত দিয়ে দেখি আমার কার্ডটা নেই। সারা ঘর খুঁজে কোথাও পাইনি। কোথায় গেল আমার কার্ডটা? কেউ নিয়ে যায়নি তো? আমি কি ধরা পড়ে গেলাম? কার্ডটা কোথাও পাচ্ছি না, আর এদিকে আমার হাত পা ভয়ে কাঁপছে। জানি না কার হাতে পড়েছে। নিচে গেলাম, দেখি ইসি সোফায় বসে আছে, বসে বসে ল্যাপটপে কাজ করছে। ওকে দেখে মনে হয় না আমার প্রতি ইন্টারেস্ট আছে, তাহলে কে নিতে পারে? তখনই পকেটে ফোনটা বেজে উঠে। আমি বললাম, হ্যালো। রাতুল বলল, স্যার আপনার কার্ডটা হয়তো ফেলে গেছেন এখানে। কথাটা শোনার পর আমার কতটা শান্তি লাগছে বিশেষ করে বোঝানো অসম্ভব। আমি বললাম, থ্যাংক গড। রাতুল বলল, কি হয়েছে স্যার? আমি বললাম, আর বলো না, কার্ডটা না পেয়ে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা যাই হোক, বাদ দাও, তোমার কাছে রাখো, পরে নিয়ে নেব। রাতুল বলল, আচ্ছা স্যার। বলেই ফোনটা কেটে দিয়ে অনেকটা শান্তি পেলাম। তাই ড্রয়িং রুমে দাঁড়িয়ে থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। তখনই এসে আমার সামনে দিয়ে ওর রুমের দিকে যাচ্ছে, আর আমার দিকে কেমন যেন সন্দেহের দিকে তাকালো। বুঝলাম তারপর একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে গেল। আমিও চলে গেলাম ঘুমাতে। পরের দিন যথারীতি ঘুম থেকে উঠে যে যার যার কাজে পৌঁছে গেলাম। কিছুক্ষণ পর রাতুল আর নীরব আমার কেবিনে ঢুকলো। রাতুল বলল, স্যার আমরা কিন্তু তৈরি। নীরব বলল, হ্যাঁ স্যার। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি রাতে যখন বেরোতে বলবো সাথে সাথে বেরিয়ে পড়ো। ওরা একসাথে বলল, ওকে স্যার, বলে ওরা চলে গেল। আর আমিও আবার মনোযোগ দিয়ে কাজ করলাম। একটা বিশেষ দরকারে রুমের বাইরে গেলাম। কাজ শেষে ফিরার পথে ইসির রুমের দিকে চোখ পড়তেই দেখি ও কারোর সাথে কথা বলছে। বেশ রেগে আছে, তাই আর দাঁড়াইনি। আমি সোজা চলে এলাম সেখান থেকে। দেখতে দেখতে রাত অনেক হয়ে গেল। আমি তৈরি হয়ে নিলাম বেরোনোর জন্য। ভাবলাম বাইরে গিয়ে রাতুলকে কল করব, বলবো বেরোনোর কথা। আমি বাইরে বেরোতেই সর্বনাশ, ইসির মুখোমুখি হয়ে গেলাম। এত রাতেও বাইরে কেন? আমি মোচড় কেটে চলে আসতে যাব, ইসি বলল, এই দাঁড়ান। আমি বললাম, আমাকে বলছেন? ইসি বলল, না, এখানে তো আরো অনেকজন আছে, ওদেরকে বলছি। আমি বললাম, ও, কিন্তু আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কোথায় তারা? ইসি বলল, ভূত তাই দেখা যায় না। আমি বললাম, ওরে বাবা, আপনি ভূতের সাথেও কথা বলেন? ইসি বলল, জাস্ট সেট আপ। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। ইসি বলল, কোথায় যাচ্ছেন আপনি? আমি বললাম, কোথাও না তো।
ইসি বলল, এত রাতে আপনার কাঁধে ব্যাগ কেন? আর বলছেন কোথাও যাচ্ছেন না। আমি বললাম, ও ব্যাগ, হ্যাঁ তাই তো, ব্যাগ কেন? আমি আসলে বুঝতেই পারিনি কখন ব্যাগটা কাঁধে নিলাম। আসলে আমার না ভুলে যাওয়ার অস্বস্তি আছে ছোটবেলা থেকে। আমার কথাটা ঠিক হজম হয়নি ইসির। ইসি বলল, ফাজলামি না করে বলুন আপনি কে, আর এই বাড়িতে কোন মতলবে ঢুকেছেন? আমি বললাম, আপনি এসব কি বলছেন, আমি কিছুই বুঝতে পারছি না। ইসি বলল, নেকা সাজা হচ্ছে? আমি বললাম, বিশ্বাস করুন আমি সত্যি কোনো মতলবে আসিনি। ইসি বলল, আচ্ছা তাহলে চলুন, ব্যাগ নিয়ে কোথাও যাচ্ছেন আমিও যাব সাথে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমার না খুব ঘুম পাইছে, আমি রুমে যাই কেমন, আপনিও আসেন। বলেই রুমে চলে এলাম। এসে কাঁধ থেকে ব্যাগটা ছুঁড়ে বিছানায় ফেলে দিলাম। রাগে আমার গা জ্বলছে। যাই হোক, রাতুলকে ফোন দিয়ে বলে দিলাম আমি ফেসে গেছি, তাই আজ আর যাওয়া হবে না। বলেই ফোনটা কেটে দিয়ে সোফায় বসে পড়লাম। এখানে বসে থাকতে থাকতে কখন যে চোখ লেগে গেল খেয়ালই করিনি। চোখ খুলে দেখি 4টা বাজে, তাই আর না ঘুমিয়ে নামাজ পড়ে নিলাম। তারপর আবার ল্যাপটপে কাজ করতে বসলাম। এদিকে বেলা ভালোই হয়েছে, তাই উঠে গিয়ে তৈরি হয়ে নিলাম অফিসের জন্য। তাড়াতাড়ি নাস্তা খেয়ে আমি বেরিয়ে গেলাম। আমার পিছন পিছন ইসিও আসছে। কিছুক্ষণের মধ্যে অফিসে পৌঁছে নিজের কেবিনে কাজ করছি, এর মধ্যে ফোন এলো। অপর পাশ থেকে রাজন বলল, স্যার আমি আপনাকে কিছু দেখাতে চাই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করো, আমি আসছি। বলি ফোনটা কেটে দিলাম। আর অফিস থেকে না বলি বেরিয়ে বাইকটা নিয়ে ছুটলাম ফোনে বলা ঠিকানায়। রাজন বলল, স্যার আসুন। আমি বললাম, কোথায় দেখাও। রাজন বলল, এই যে স্যার। হাতটা সামনের দিকে ইশারা করে দেখালো। আমি যা দেখলাম, দুটো লোক এই নির্জন স্থানে তাদের গাড়ি দাঁড় করিয়ে ভিতরের দিকে চলে গেল। তাই দিনের বেলায় কেমন যেন রাতের মতো লাগছে। আমরাও লোকগুলোর পিছন পিছন লুকিয়ে যেতে থাকলাম। কিছুটা দূর যেতেই আরো 2-4 জন লোক এগিয়ে এলো। আর আমাদের দেখা প্রথম লোকটি দুজনের হাতে একটা বিফকেট ধরিয়ে দিল, আর এর একটা ছোট বাক্স দিল। দেখেই বোঝা যাচ্ছে এতে স্মাগলিং। তবে এত ছোট বক্সে কি হতে পারে বুঝতে পারছি না। যাই হোক, লোকগুলো কোথায় যায় তা দেখতে ইচ্ছে করছে, তবে তা করাটা ঠিক হবে না। তাই রাজনকে ইশারা দিয়ে বুঝিয়ে দেই পিছন দিয়ে যাওয়ার জন্য। আর আমি সামনে গিয়ে দুজনের মাথায় বন্দুক ধরলে বাকিগুলো ভরকে যায়। আমি বললাম, কি ব্যাপার কি কাকা, কি চলছে? একজন বলল, কে তোরা? আমি বললাম, তোমার ভাতিজা কাকা, চিনতে পারছো না? অন্যজন বলল, কাজটা ঠিক করলি না, আমাদের ছেড়ে দে, না হলে জানে মারা পড়বি। আমি বললাম, ও মা গো, তাই নাকি? বলেই রাজনকে ইশারা করলে সে বাকি লোকগুলোর উপর গুলি চালিয়ে দেয় আর সাথে সাথে পড়ে যায়। বাকি আছে 2 জন, একজনের হাতে টাকার ব্রিফকেস আর অন্যজনের হাতে বাক্সটি। ওদের দুজনকে নিয়ে চলে আসি গন্তব্যে। আচ্ছা যত্ন করে খাতির যত্ন করার আদেশ দিয়ে আমি আবারও চলে যাই অফিসে। এদিকে বিয়ের আর মাত্র 3 দিন বাকি, তাই সবাই অনেক ব্যস্ত। বাবার জোরাজুরিতে আমি অফিস থেকে কয়েকদিনের জন্য ছুটি নিয়ে নেই, আর ইসির ব্যবস্থা নিজেই করে নেয়। এর মধ্যে রাজন আবার কল দেয়। আমি বললাম, হ্যালো। রাজন বলল, স্যার আমি এখন হাসপাতালে আছি, যেখানে রাফসান চৌধুরী ভর্তি আছে। এই জায়গাটায় সন্দেহভাজন কেউ নেই, আপনি আসতে পারবেন। আমি বললাম, আচ্ছা তুমি থাকো, বলেই বেরিয়ে গেলাম। আমি তাড়াতাড়ি হাসপাতালে ঢুকি একটা লোকের উপর চোখ পড়তেই আমি তো অবাকের চরম সীমায় পৌঁছে যাই। আমি হাসপাতালে ঢুকেই দেখি ভিতরের দিকে তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছেন রৌফ আঙ্কেল, অর্থাৎ আমার বোনের হবু শ্বশুর মশাই। ওনাকে দেখে আমি কিছুটা আড়ালে লুকিয়ে পড়ি। আমি বললাম, রাজন। রাজন বলল, জি স্যার। আমি বললাম, উনি এখানে কেন এসেছে জানো কিছু? রাজন বলল, না স্যার, আমি তো আগে খেয়াল করিনি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি দেখে নিচ্ছি, তুমি যাও। বলি রাজনকে এখান থেকে পাঠিয়ে দেই অন্য কোথাও, আর আমি ভিতরে ঢুকে যাই। আমি আঙ্কেলের পিছন পিছন যাই। গিয়ে দেখি উনি এখানকার বড় ডাক্তারের সাথে কি যেন বলছে। তারপরে এখান থেকে বেরিয়ে গেলেন, আর আমি যাই রাফসান চৌধুরীর কেবিনের সামনে। দরজার বাইরে থেকে দেখি একজন মাঝবয়সী মহিলা কেবিনের মধ্যে বেডের পাশে বসে আছে। আমার জানা মতে রাফসান বাংলাদেশে একা, ওর পরিবার আমেরিকায়। তাহলে এই মহিলাকে, যেই হোক পরে জেনে নেব। পিছনে ঘুরে তাকাই, মুখ দেখা যাচ্ছে না। এখন ভিতরে যাওয়া ঠিক হবে না, তাই একজন নার্সের হাতে কিছু টাকা দিয়ে বলি ওনাকে যেন কেবিন থেকে কিছুক্ষণের জন্য বাইরে যেতে বলে। আর আমি এই ফাঁকে ওর রুমে চলে যাই। কেবিনটায় ঢুকে ভালো করে দেখে নেই বেডে শুয়ে থাকা ছেলেটাকে। না, আগে কোনোদিন দেখছি বলে মনে হচ্ছে না। এই ছেলে এত বড় ক্রাইম চালাচ্ছে, আর আমরা এত বছর কিছুই করতে পারছি না। মোটেও না, এর পিছনে অন্য কেউ আছে, আমি নিশ্চিত। কিছুক্ষণ পর আমি কেবিন থেকে বেরিয়ে এসে নার্সকে ইশারা করে বলে দেই,
তারপর উনি ভদ্রমহিলাকে ভিতরে ঢোকার জন্য অনুমতি দেয়। এদিকে আমি চলে আসি হাসপাতালের বাইরে। হাসপাতাল থেকে আমি সোজা বাড়িতে চলে আসি। কিছুতেই বুঝতে পারছি না লোকটা হাসপাতালে কেন গেল। বসে বসে ভাবছি, তখন সিনিয়র স্যারের ফোন এলো। আমি বললাম, হ্যালো স্যার। স্যার বললো, হ্যালো আদিব, কেমন আছো? আমি বললাম, আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনি? স্যার বললো, এই তো ভালো। কাজের কি খবর? আমি বললাম, স্যার কাজ চলছে ভালোই। এভাবেই স্যার আরো কিছু কথা বলেন ফোনে, আর ফোনটা কেটে দিলেন। আমি বসে বসে ভাবছি কিভাবে কি করতে পারি, হিসেব মিলানোর চেষ্টা করছি। তখন মনে পড়ে রাতুলের দেওয়া চৌধুরী পরিবারের পূর্ব ইতিহাসের কথা। এখানে বলা আছে, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক রহমান চৌধুরী। একটা মাত্র মেয়ে ছিল, কোনো পুত্র সন্তান নেই। আর সেই মেয়ে হলেন মিসেস রাবেয়া চৌধুরী, অর্থাৎ রোহানের মা। রোহানের মা মিসেস রাবেয়া চৌধুরী হলে বাবা রউফ চৌধুরী নন। রহমান চৌধুরী তার একমাত্র মেয়েকে বিয়ে দেন বিশিষ্ট ব্যবসায়ী রেজন চৌধুরীর সাথে। এতটুকু ভাবনার মাঝখানে ফোন চলে আসে আমার। তাই ল্যাপটপটা অফ করে বেরিয়ে পড়ি বাসা থেকে। কাজ শেষ করে সবাই ফিরে আসে। আয়াসকে ফোন করে জানিয়ে দেই আজ যেন তৈরি থাকে। আমি বললাম, আয়াস? আয়াস বললো, ইয়েস স্যার। আমি বললাম, শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। আয়াসকে হাসপাতালে নজর রাখার উদ্দেশ্যে পাঠিয়ে দেই। আর এদিকে আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল। বাবা বললো, হ্যাঁ বলো। আমি বললাম, আঙ্কেল আমার একটা জরুরি কাজ আছে, তাই আমাকে যেতে হবে। আগামীকালের মধ্যে ইনশাল্লাহ ফিরে আসবো। বাবা বললো, বিয়েটার পর করলে হয় না? আমি বললাম, খুব দরকারি কাজ। বাবা বললো, আচ্ছা ঠিক আছে। আমি চলে এলাম অগ্নিদের বাসায়। আজ মিশনে এখান থেকেই যাব। দেখতে দেখতে রাত হয়ে আসে। আমি নীরব আর রাতুলকে তৈরি হতে বলি, নিজেও তৈরি হয়ে নেই। তবে আজ আমাদের গন্তব্য সেই স্কুল এরিয়ায় নয়। গন্তব্য হলো নতুন একটি জায়গায়, যেখানে আমার সাথে রাফসান চৌধুরী ঝামেলা হয়েছিল। যেমনটা ভেবেছিলাম তেমনটা না। নীরব বলল, স্যার জায়গাটা একদম খালি, কেউ নেই। আমি বললাম, বুঝতে পারছি না। রাতুল বলল, স্যার আমরা ঠিক জায়গায় আসছি তো? রাতুলের কথায় আমি ওর দিকে ব্রু কুচকে তাকাই, আর নীরব তাকায় চোখ লাল করে, কারণ রাতুলের কথাটার মানে বুঝতেই পারছেন, ও ওর সিনিয়রকে ভুল ধরছে। রাতুল কিছুটা বরকে যায় কথাটা শুনে। আমি বললাম, এসেছি তো ঠিক জায়গাতেই, ভুল না, তবে কিছু একটা গন্ডগোল আছে। নীরব বলল, ঝড়ের প্রবাস বলে মনে হচ্ছে। আমি বললাম, হতে পারে। তোমরা একটা কাজ করো, মুখগুলো ভালোভাবে ঢেকে নাও, যেন কোনো অবস্থাতেই মুখগুলো দেখা না যায়। তারা দুজন বলল, ওকে স্যার। আমি বললাম, জায়গাটা ভালো করে ঘুরে দেখো, খুব সাবধান। বলে ওরা দুজন দুদিকে চলে গেল, আর আমি পেছনে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর কিছুই পাইনি, আর আমাদের উপর আক্রমণ হয়নি। তাই হতাশ হয়ে ফিরে আসবো তখনই মনে হলো কেউ যেন ফলো করছে। পিছনে ঘুরে দেখি কেউ নেই। আমার এমন আচমকায় ঘুরে যাওয়ায় নীরব আর আয়াস কিছু বুঝতে পারছে না। ওরা আমায় কিছু বলবে তার আগেই আমার ইশারায় ওরা থেমে যায়। আর আমি কিছুটা পিছনে গিয়ে দেখে আসি সেখানে কেউ নেই। আমি বললাম, কেউ তো নেই। রাতুল বলল, স্যার হয়তো মনের ভুল। আমি বললাম, চুপ, কথা বলো না। তোমরা খুব সাবধানে এখান থেকে বেরিয়ে যাও। খেয়াল রাখবে কেউ যেন তোমাদেরকে চিনতে না পারে। আমি কথাটা বলার সাথে সাথে ওরা ওখান থেকে বেরিয়ে যায়। আর আমি কিছুটা সামনে গিয়ে দেখি না, কেউ নেই। তাই বেরিয়ে চলে আসতে যাব, তখনই চোখ পড়লো একটা খামের উপর। তাই এগিয়ে গিয়ে খামটা হাতে নেই। খুলে দেখার আগেই টের পাই এবার কেউ সত্যি সত্যি এদিকে আসছে। আর তাই খামটা পকেটে পুরে আমি সোজা বেরিয়ে আসি, একদম এরিয়ার বাইরে, যেখানে আমাদের বাইকগুলো রাখা। নীরব বলল, স্যার আপনি ঠিক আছেন? বলি পকেট থেকে খামটা বের করি, আর রাতুলকে বলি ওর ফোনের টর্চটা অন করতে। আমার কথা মতো তাই করে খামটা ছিঁড়ে সেখানে একটা ছবি পাই, আর কিচ্ছু না। তবে ছবিটা অনেক কিছু বলে দেয় আমায়। আমি বললাম, জট খুলতে শুরু করছে। রাতুল বলল, স্যার এটা এখানে কি করছে? আমি বললাম, এটা এখানে কি করছে তা তো জানি না, তবে আর কিচ্ছু করবে না। এবার যা করার আমরা করব। নীরব বলল, আমাদের পরবর্তী স্টেপ কি হবে স্যার? আমি বললাম, আপাতত এখান থেকে চলে যাই, কি করতে হবে সেটা না হয় বাসায় গিয়েই বলবো। কথা শেষ করে আমরা চলে আসি সেখান থেকে। আমি ওদের সাথে ফ্ল্যাটে ফিরছি। কলিং বেল চাপতেই অগ্নি এসে দরজা খুলে দেয়। রাত এখন 3টা বাজে। আমরা ভিতরে ঢুকে দেখি আয়েশ পাশি সোফায় হেলান দিয়ে বসে আছে। দেখি বোঝা যাচ্ছে আমাদের জন্য কতটা টেনশন করছে। আমাদের দেখি উঠে দাঁড়ালো। আয়েশ বলল, স্যার আপনারা ঠিক আছেন? আমি বললাম, আমরা সবাই ঠিক আছি, তোমাদের খবর বলো। অগ্নি বলল, স্যার আমাদের যা করতে বলেছেন তা করে রেখেছি। আমি বললাম, গুড। আয়েশ বলল, স্যার পরে কথা হবে, আপনারা ফ্রেশ হয়ে নিন, আমি খাবার গরম করছি। আমরা চলে গেলাম ফ্রেশ হতে, আর ওরা দুজন কিচেনের দিকে গেল।
আমরা ফ্রেশ হয়ে দেখি অগ্নি এবং আয়াস খাবার নিয়ে বসে আছে। আমি বললাম, এ কি তোমরা এখনো খাওনি? আয়াস বলল, স্যার আপনাকে ছাড়া খেতে ইচ্ছে করছে না। আমি বললাম, আচ্ছা বসো সবাই। বলার সাথে সাথে খেতে বসে পড়ে সবাই। অনলাইনে খাবার আগে অর্ডার করে রেখেছিল ওরা দুজন। খাবার মাঝখানেই এই ঘটনা শুনতে চায়। নীরব আর রাতুল পুরো ঘটনা খুলে বলে। খাওয়া শেষে সবাই ড্রয়িং রুমে বসতে ফজরের আজান দিয়ে দেয়। আর তাই সবাই মিলে বাসায় একসঙ্গে নামাজ পড়ে নেই। ওদের দেখেই বোঝা যাচ্ছে ঘুমানোর ইচ্ছে কারো নেই। না থাকারই কথা, কেস নিয়ে সমাধান না করা পর্যন্ত কারোই শান্তি নেই। আমি বললাম, শোনো সবাই, আগামী 2 দিন আমাকে বিয়ের জন্য ব্যস্ত থাকতে হবে, তাই তোমাদের উপর চাপটি বেশি পড়বে। তবে খুব সাবধানে কাজ করতে হবে, আর আমি যতটা পারি চেষ্টা করব। আগামী 2 দিনের মধ্যে রাফসান চৌধুরীর হাসপাতালের মহিলা রাবেয়া চৌধুরী, রজন চৌধুরী, রহমান চৌধুরী আর ছবিতে থাকা ব্যক্তি, ওদের A to Z সব খবর আমার চাই। যেখান থেকে পারবে বের করবে, তবুও বের করতে হবে। এই 2 দিনে তোমাদের জন্য কাজে মন কম দিলেও চলবে। আর হ্যাঁ, অফিসের চিন্তা করতে হবে না।